সম্মানিত চিকিৎসকবৃন্দ, নিউরন মেডিকেল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ডেমো ক্লাসে। আপনাদের সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ ইমদাদুল হক শাওন। আজকে আমরা ব্লাড হেমাটোলজির একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, যে টপিকস থেকে বিগত বছরে অনেক প্রশ্ন এসেছে। সো আমাদের আজকের টপিকস হচ্ছে এনিমিয়া, এবং আমরা দুইটা এনিমিয়া নিয়ে বিশেষ করে কথা বলবো, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া এবং এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ। তো আমরা প্রথমেই প্রশ্নটা দেখে ফেলি। দেখেন, বিগত রেসিডেন্সি মার্চ 2018-তে এই প্রশ্নটা কিন্তু এসেছিল যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ থেকে। তো প্রশ্নের আমরা অপশনগুলো যদি একটু লক্ষ্য করি, প্রথম অপশন ছিল সিরাম আয়রন লেভেল লো, সেকেন্ড অপশন ছিল রেইজ সিরাম ট্রান্সফারিন রিসেপ্টর লেভেল, থার্ড অপশন ছিল লো সিরাম ফেরিটিন লেভেল, এবং পরেরটা ছিল লো ট্রান্সফারিন স্যাচুরেশন এবং রেইজড টিআইবিসি। আমরা সকলেই জানি এই কোশ্চেনটা এসেছে এই বক্স থেকে। সো এই বক্সটা যখন আমরা পড়তে যাই, আমরা সবাই ম্যাক্সিমাম চেষ্টা করি কি মুখস্থ করার, যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে কোনটা বাড়ে কোনটা কমে, আবার কোনটাতে কি কমছে বা বাড়ছে এটা মুখস্থ করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে দেখা যায় এখানে কিন্তু 5টা মার্কার আছে এবং 2টা টপিক্সের আন্ডারে, কোনোটা বাড়ছে কোনোটা কমছে। তো যখন আমরা এটা মুখস্থ করি, সেটা হয় কি পরীক্ষার হলে যে একটা কনফিউশন তৈরি করে যে কোনটা বেশি ছিল কোনটা কম ছিল, এইটার মধ্যে একটা প্যাচ লেগে যায়। সো এটা যদি আপনি এভাবে মুখস্থ করে যান, সো এই কনফিউশনটা দূর করাটা খুবই কষ্টের। তো আমরা একটু চেষ্টা করি যে টপিক্সটা কিভাবে আসলে বুঝে পড়া যায়। আমরা প্রথমেই কথা বলবো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া নিয়ে। তো একটু যদি আমরা লক্ষ্য করি ছবিটার দিকে, দেখেন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার মেইন মেকানিজমটা কি হয় আসলে বডিতে। এখানে আমাদের বডিতে আয়রনের অ্যাবজর্পশন কম হচ্ছে, সেটা হতে পারে আমাদের ইনটেক কম হচ্ছে আয়রন, অথবা গাটের কোনো মিউকোসাতে কোনো প্যাথোলজি আছে যার কারণে আমার এখান থেকে আয়রনটা আমাদের ব্লাডে ঠিকমতো অ্যাবজর্ব হচ্ছে না। সো যাই হোক, আলটিমেটলি আমার ব্লাডে আয়রন কম আসছে। সো কম আসার কারণে আমার ব্লাডে যখন আয়রন কম আসে, আমার লিভার তখন প্রথম যে রেসপন্সটা করে, সে চিন্তা করে যে আয়রনকে ক্যারি করার জন্য একটা প্রোটিন আছে যাকে বলা হয় ট্রান্সফারিন প্রোটিন, সবাই আমরা জানি। সো লিভার চিন্তা করে যেহেতু ব্লাডে আয়রন কমে গিয়েছে, ওভাবে হয়তো ট্রান্সফারিনের ঘাটতি আছে, ও বেশি বেশি ট্রান্সফারিন তৈরি করা শুরু করে। দেখেন এখানে একটা ট্রান্সফারিন ছিল, প্রথমে লিভার কি করলো, আরও 3টা ট্রান্সফারিনকে পাঠিয়ে দিল। এই ট্রান্সফারিনের কাজ হচ্ছে আয়রনকে ক্যারি করে নিয়ে যাওয়া বোন ম্যারোতে। সো এখন আগে একটা ছিল, এখন আরও 3টা এক্সট্রা ট্রান্সফারিন চলে আসলো। তাহলে দেখেন এর আয়রন বাইন্ডিং এর ক্যাপাসিটি কেমন হয়ে গেল। এখন আগে একটা গাড়ি, এখন 3টা এক্সট্রা গাড়ি আসছে, তাহলে ও বেশি যাত্রী নিতে পারবে আগে থেকে। সো তার মানে ওর ধারণ ক্ষমতা বেড়ে গেছে, সে কারণে বলছি আমরা টিআইবিসি রেইজড হয়ে গেছে, অর্থাৎ টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা ইনক্রিজ করেছে। এরপরে এই কম আয়রন নিয়ে যখন আমাদের বোন ম্যারোতে আসে, বোন ম্যারোতে একটা আয়রনকে সেন্স করার জন্য একটা রিসেপ্টর আছে, সলিউবল রিসেপ্টর আছে। এই রিসেপ্টরটা আয়রনকে সবসময় সেন্স করতে থাকে। যখন দেখে যে আয়রনের পরিমাণ কন্টিনিউয়াসলি কম আসছে, তখন এই সলিউবল রিসেপ্টরটা ব্লাডের ভিতরে চলে আসে। ও নর্মালি ব্লাডে আসে না, কিন্তু যখন অনেক কম আয়রন আসে তখন ও ব্লাডে চলে আসে। তখন ব্লাডে যখন এই রিসেপ্টর চলে আসবে, তখন আমরা কি পাবো, আমরা দেখব ব্লাডে ট্রান্সফারিন রিসেপ্টরের পরিমাণ বেড়ে গেছে। ওকে, নেক্সট, এত কিছু করার পরেও যখন আয়রনের ঘাটতি বডিতে থেকেই যাচ্ছে, তখন লিভার এবার আবার চিন্তা করে যে বডিতে এত ট্রান্সফারিন তৈরি করার পরেও তো আমার আয়রনের ঘাটতি মিটছে না। তখন সে কি করে, আমাদের ব্যাংকে আমাদের পকেটের টাকা শেষ হয়ে গেলে আমরা কি করি, ব্যাংক থেকে টাকা তুলে সেটা খরচ করা শুরু করি। লিভারও ঠিক সেম কাজটা করে। লিভারে জমানো আয়রন, যেটাকে আমরা বলি ফেরিটিন, এই ফেরিটিনকে ভাঙতে শুরু করে এবং ফেরিটিনকে ভেঙে আয়রনে কনভার্ট করে সেই আয়রন দিয়ে তার চাহিদাটা মিটাইতে থাকে। তো ফলে কি হয়, লিভারে যে ফেরিটিন জমানো ছিল সেই ফেরিটিনের পরিমাণটা কি হয়, কমে যায়। তাহলে আমরা কিন্তু ফেরিটিনটা তখন কম পাবো। এবার যদি আমরা একটু ক্যালকুলেট করি, দেখেন আমার ব্লাডে কিন্তু এখন ট্রান্সফারিনের পরিমাণ অনেক বেশি, কারণ কি লিভার প্রচুর ট্রান্সফারিন তৈরি করে দিয়েছে, তাই না? সো লিভার যখন প্রচুর ট্রান্সফারিন তৈরি করে দিয়েছে, আর এদিকে আয়রনের পরিমাণ কিন্তু কম। সো ট্রান্সফারিনকে স্যাচুরেট করে কি দিয়ে, আয়রন দিয়ে। সো ট্রান্সফারিনের পরিমাণ বেশি কিন্তু আয়রনের পরিমাণ যদি কম থাকে, তাহলে স্যাচুরেশন কি ফুল হবে, হবে না, কম থাকবে। তাহলে সেই কারণে আমাদের টি স্যাটটা তখন কমে যায়।
তাহলে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে ওভারঅল কি চেঞ্জ হলো? আয়রন তো কম থাকছেই, ট্রান্সফারিনের পরিমাণটা কিন্তু বাড়ে, আর টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা বাড়ছে, সোলিউবল রিসেপ্টরটা ব্লাডে চলে আসার কারণে এটার পরিমাণও বাড়ছে, আর এদিকে আমার লিভার থেকে ফেরিটিন ভেঙে আয়রন তৈরি করার জন্য ফেরিটিনের পরিমাণ কমে যাচ্ছে। এবার আমরা চলে যাই এনিমিয়া অফ ক্রনিক ডিজিজে। সো এখানে কি হচ্ছে? এখানে প্যাথোলজিটা আয়রনের সমস্যা না, আমরা ঠিকমতো হয়তো আয়রনযুক্ত খাবার খাচ্ছি অথবা গাটের মিউকোসাও ভালো আছে, তাহলে আয়রনের অ্যাবজর্পশনেতে কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে এখানে মেইন কালপ্রিট হচ্ছে একটা ক্রনিক ডিজিজ। সেই পেশেন্টের হয়তো কোনো রিউম্যাটিক ডিজিজ আছে, হয়তো তার রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা এসএলই বা যে কোনো ধরনের ক্রনিক ডিজিজ আছে, যার কারণে আমাদের বডিতে এই ক্রনিক ডিজিজগুলোতে লিভার থেকে বা আমাদের বিভিন্ন সেল থেকে কতগুলো সাইটোকাইন রিলিজ হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে ইন্টারলিউকিন 1, টিএনএফ আলফা। এদের কাজ, এরাই হচ্ছে এখানে মেইন কালপ্রিট। এরা কি করে? আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে যেই রেসপন্সগুলো হতো বডিতে, ঠিক সেই রেসপন্সগুলো এরা ব্লক করে দেয়। তো প্রথমেই কি করে, লিভার থেকে একটা প্রোটিন তৈরি হয় যেটাকে বলা হয় হেফসিডিন। এই হেফসিডিনের কাজ হচ্ছে মিউকোসা থেকে যে আয়রনগুলো অ্যাবজর্ব হতো, সেই অ্যাবজর্ব হওয়ার যে ফেরো প্রোটিন চ্যানেলগুলো আছে, এই চ্যানেলগুলোকে ও ব্লক করে রাখে। দেখেন এই যে ব্লক করে রাখছে, ফলে গাটের মিউকোসা থেকে আপনি যতই আয়রনযুক্ত খাবার খান না কেন, আয়রন কিন্তু অ্যাবজর্ব হচ্ছে না, ফলে ব্লাডে আয়রন কম আসছে। সো আয়রন কম আসলে আমার বডিতে, আমরা একটু আগে দেখলাম আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে রেসপন্স হিসেবে লিভারের উচিত ছিল কি ট্রান্সফারিনের পরিমাণ বাড়িয়ে দেওয়া, কিন্তু সেই ট্রান্সফারিন বাড়াইতে পারে না। কেন? এই যে সেই টিএনএফ আলফা, ইন্টারলিউকিন 1, এরা যে লিভারকে বাধা দিচ্ছে যাতে করে লিভার ট্রান্সফারিনটা প্রোডাকশন করতে পারছে না, ফলে ট্রান্সফারিনের পরিমাণ কিন্তু এখানে কমে গেল। সো ট্রান্সফারিনের পরিমাণ যদি কমে যায়, আয়রন কম আছে, তাহলে এখন এই ট্রান্সফারিনের আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি আগের আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার সমান হবে না কম হবে? অবশ্যই কম হবে। ওখানে অনেকগুলো ট্রান্সফারিন এক্সট্রা ছিল, এখানে তো নাই সেটা। সো ট্রান্সফারিন কম, আয়রনও কম আছে যদিও, কিন্তু তাহলে সেই আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার তুলনায় এখানে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি কিন্তু ফল করলো। ঠিক একইভাবে এবার এই কম আয়রনযুক্ত ট্রান্সফারিন যখন আমার এই যে বোন ম্যারো রিসেপ্টরের কাছে আসবে, সোলিউবল রিসেপ্টরের কাছে, সো রিসেপ্টর যখন দেখবে যে এখানে আয়রন কম, তাহলে সূত্র অনুযায়ী সেই সোলিউবল রিসেপ্টরের ব্লাডে চলে আসার কথা, কিন্তু এখানেও আসতে পারবে না। কেন? এই যে সেই ইন্টারলিউকিন এবং টিএনএফ এরা এখানে বাধা দিবে। সো আলটিমেটলি কালপ্রিট কিন্তু এরা দুজন, ঠিক আছে? সো ফলে কি হচ্ছে, এখানে রিসেপ্টর যদি ব্লাডে আসতে না পারে, তাহলে রিসেপ্টরের পরিমাণটা কি হবে? হয় নর্মাল থাকবে অথবা রিসেপ্টরের পরিমাণ কমতেও পারে ব্লাডে, ঠিক আছে? ওকে, এরপরে যখন এই কম আয়রন আলটিমেটলি যখন ঘাটতি পূরণ হচ্ছে না, তখন এই কম আয়রন যখন লিভারে সিগন্যাল দেয়, তখন আমরা দেখেছিলাম লিভার থেকে জমানো যে আয়রন অর্থাৎ ফেরিটিন ভেঙে আমরা আয়রন তৈরি করি, কিন্তু এখানে সেই জায়গাটাতেও আমার এই ইন্টারলিউকিনটা বাধা দিবে। ফলে কি হবে? ফেরিটিন ভেঙে আয়রনে কনভার্ট তো হবেই না, বরং আমার বডিতে অল টাইম কিছু আরবিসি তো লাইসিস হচ্ছে, সেই লাইসিস হওয়ার ফলে যে আয়রনগুলো তৈরি হচ্ছে, সেই আয়রনগুলো লিভারে তো জমা হচ্ছে প্রতিনিয়ত, ফলে আলটিমেটলি ফেরিটিনের পরিমাণ কমবে তো নাই, বরং বাড়তেও পারে। সো ফেরিটিনের পরিমাণ নর্মাল থাকতে পারে অথবা বাড়তে পারে, কমার কোনো এখানে সম্ভাবনা নাই। তাহলে ওভারঅল আমরা এনিমিয়া অফ ক্রনিক ডিজিজে দেখতে পেলাম যে এখানে সিরাম আয়রনটা কিন্তু কম থাকছে আগেরটার মতোই, কিন্তু এখানে পার্থক্য কি? টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা কমে যাচ্ছে এবং সোলিউবল যে রিসেপ্টর ছিল, রিসেপ্টরের পরিমাণটা কমছে অথবা নর্মাল থাকছে, এবং ফেরিটিনের পরিমাণটা এখানে নর্মাল অথবা বাড়তে পারে। স্যাচুরেশনের কথা যদি আমরা বলি, এখানে স্যাচুরেশনটা কি হচ্ছে? এখানে দেখেন ট্রান্সফারিনের পরিমাণ কিন্তু কম, এখানে ট্রান্সফারিনের পরিমাণ কম, আয়রনের পরিমাণও কম। এখন দেখেন এই ছবিটা একটু খেয়াল করেন, এখানে দেখেন আয়রন 2টা আছে, এর কিন্তু ট্রান্সফারিনের ধারণ ক্ষমতা টোটাল 3টা আয়রন। সো একটা সিট কিন্তু এখনো আয়রন দিয়ে পূর্ণ হয়নি, ফাঁকা রয়েছে। তার মানে এখানে কিন্তু স্যাচুরেশন এখনো ফুলফিল হয়নি, সেই কারণে টি-স্যাট এখানেও কম থাকবে। সো টি-স্যাট কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া এবং এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ দুইটাতেই কম থাকবে। তো এবার যদি আমরা বক্সটা খেয়াল করে দেখেন, এবার যদি আমরা একটু বক্সটা পড়তে যাই, দেখেন আপনার সেই মুখস্থ করার বিষয়টা, আপনি যখন জাস্ট ছবিটা ইমাজিন করবেন, মাথার ভিতরে ছবিটা আসলেই আপনি এটা মিলাই ফেলতে পারবেন যে কোনটা বাড়ছে এবং কোনটা কমছে।
সো দেখেন তাহলে মেইন যে পার্থক্য আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া এবং এনিমিয়া ক্রনিক ডিজিজ, এটার মধ্যে মেইন পার্থক্য কি? ফেরিটিনে। ফেরিটিনে কি হচ্ছে? আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে ফেরিটিনটা কমে যাচ্ছে, কারণ কি লিভার এই ফেরিটিনকে ভেঙে আয়রনে কনভার্ট করছিল। আর এনিমিয়া ক্রনিক ডিজিজে সেই কাজটা করতে পারে না, বরং যে এক্সট্রা লাইসিস হিমোলাইসিস হচ্ছে সেখান থেকে আয়রন জমা হয়ে বরঞ্চ ফেরিটিনের পরিমাণ আরো বাড়তে পারে। আয়রনের পরিমাণ দুইটাতেই কম থাকে। টিআইবিসি টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি আমরা দেখেছিলাম আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে বেড়ে যায়, কারণ কি এখানে ট্রান্সফারিনের পরিমাণ বাড়ছিল। আর এনিমিয়া ক্রনিক ডিজিজে ট্রান্সফারিনের পরিমাণ বাড়ে নাই, সেই কারণে কিন্তু টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি কিন্তু এখানে কম থাকবে। ট্রান্সফারিনের স্যাচুরেশন দুই জায়গাতেই কম থাকবে, কারণ আয়রনের ঘাটতি দুই জায়গাতেই ছিল, এক জায়গায় বেশি ঘাটতি ছিল আর এক জায়গায় কম ঘাটতি ছিল, কিন্তু আলটিমেটলি স্যাচুরেশন কোনো জায়গাতেই হয়নি, সে কারণে দুই জায়গাতেই কম। আর সোলিউবল রিসেপ্টর আমরা দেখেছিলাম আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে রিসেপ্টরগুলো ব্লাডে চলে আসে, যার কারণে আমরা সিরাম সোলিউবল রিসেপ্টরের পরিমাণটা বেশি পাই, কিন্তু এনিমিয়া ক্রনিক ডিজিজে এই রিসেপ্টরটা আসতে পারে না, সে কারণে নর্মাল থাকবে অথবা কমতে পারে। এবার যদি আমরা প্রশ্নটা সলভ করি, দেখেন প্রথম অপশনটা ছিল যে লো সিরাম, তাহলে প্রথম কোশ্চেনটা আমাকে বুঝতে হবে আগে। এই কোশ্চেন ছিল কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া কে আমরা এনিমিয়া ক্রনিক ডিজিজের সাথে কিভাবে আলাদা করতে পারি, অর্থাৎ কোন কোন পয়েন্ট দিয়ে এই দুটাকে আলাদা করা যায়। তাহলে দেখেন লো সিরাম আয়রন লেভেল, তো আয়রন লেভেল তো দুই জায়গাতেই কমে, দুইটাতেই কমে, সো এটা দিয়ে কিন্তু আমি আলাদা করতে পারবো না, সো এটা কি হবে? তাহলে এটা হবে ফলস। 2 নম্বর অপশন ছিল রেজড সিরাম ট্রান্সফারিং রিসেপ্টর লেভেল। হ্যাঁ, রিসেপ্টর লেভেল আমরা দেখেছিলাম আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে বেড়ে যায়, আইডিয়াতে বাড়ে, বাট এনিমিয়া ক্রনিক ডিজিজ এটা নর্মাল অথবা কমে, সো এটা দিয়ে কিন্তু আমরা আলাদা করতে পারি, সো এটা ট্রু। নেক্সট অপশন ছিল সিরাম ফেরিটিন লেভেল। হ্যাঁ, এটা দিয়েও আমরা পারি, কারণ কি ফেরিটিন লেভেল আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে কমে গিয়েছিল এবং এনিমিয়া ক্রনিক ডিজিজ এটা নর্মাল অথবা বেড়েছিল, সো এটা হচ্ছে ট্রু হবে। পরের অপশনটা দেখেন লো সিরাম ট্রান্সফারিন স্যাচুরেশন। সো ট্রান্সফারিন স্যাচুরেশন কিন্তু দুই জায়গাতেই কম ছিল, সো সেই কারণে এটাতে আলাদা করতে পারবো না, এই কারণে এটা ফলস হবে। লাস্ট অপশন হচ্ছে রেজড টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। হ্যাঁ, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে অনেক ট্রান্সফারিন এসেছিল, সেই তুলনায় আয়রন কম ছিল, যে কারণে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে আমাদের কি হয়েছিল? টিআইবিসিটা বেড়ে গিয়েছিল, বাট এনিমিয়া ক্রনিক ডিজিজে কিন্তু টিআইবিসিটা কম থাকে, সো এটা দিয়েও কিন্তু আমরা আলাদা করতে পারছি, সো এই অপশনটাও ট্রু হবে। তো প্রিয় চিকিৎসকবৃন্দ, আপনারা দেখতে পেলেন যে আমরা যদি কোনো একটা কোশ্চেন, প্রিভিয়াস কোশ্চেন যদি শুধু প্রশ্নটা মুখস্থ করে যাই এবং বক্স থেকে টপিক্সটাও মুখস্থ করে যাই, তাহলে কিন্তু এই ধরনের টপিক্স থেকে কোশ্চেন আসলে সলভ করাটা বা সেই টপিক্সটা মাথায় রাখাটা আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে। সেই কারণেই একটু সেইটার ব্যাকগ্রাউন্ডে একটু যেই নলেজটা আছে, বেসিক নলেজটা, সেটা যদি আমরা বুঝে পড়তে পারি, তাহলে আমাদের পড়াটা অনেক দীর্ঘস্থায়ী হবে এবং আমাদের কনফিউশনটা পরীক্ষার হলে কম হবে। তো সকলের জন্য শুভকামনা জানাচ্ছি। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।